ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে বিএনপির প্রধান লক্ষ্য। খুলনার জনসভায় তারেক রহমান, অর্ধেক নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, যতই বড় বড় কথা আমরা বলি না কেন, কোনোভাবেই সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া। একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। ইনসাফের ভিত্তিতে গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ। মহেশখালী সমাবেশে জামায়াতের আমির দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়। আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো। ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। ঘটছে সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী প্রচারণা, সংঘাতে না জড়ানোর পরামর্শ। স্লেজিংটা যদি স্লেজিং পর্যন্ত সীমিত থাকে, ইটস নট এ প্রবলেম, কিন্তু আপনি যদি মনে করেন স্লেজিংটা সহিংসতা রূপান্তরিত হয়, এটাই সমস্যা আমাদের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছর কারাদণ্ড। টিউলিপ, ববি, আজমিনার বিভিন্ন মেয়াদে সাজা। রাজুক গণপূর্তে 14 কর্মকর্তাকেও শাস্তি। নির্বাচনে জিতলে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক সম্পর্কে যাবে না বিএনপি। 11 দলীয় ঐক্য বলছে সমতার ভিত্তিতে হবে লেনদেন। প্রত্যেকটি দেশের জন্য উন্মুক্ত থাকবে, যাদের সাথে যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো। ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, সেটা পশ্চিমা হোক আর পূর্ব হোক, আমাদের এশিয়াতে যারাই হোক না কেন, আমরা সবাইকে একটা ব্যবসা বান্ধব পরিবেশ দিতে চাই। অ্যাবস্টেইন ফাইলে বিশ্বে প্রভাবশালীদের বিকৃত যৌনাচারের প্রমাণ নিয়ে চলছে তোলপাড়। বিভিন্ন পার্টিতে শিশু ও নারীদের উপর চালানো হতো নিপীড়ন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশ পুনর্গঠন করাই বিএনপির প্রধান লক্ষ্য। তা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের ক্ষমতার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জামায়াত নারীদের ঘরবন্দি করে রাখতে চায়। যাদের কাছে মানুষের মূল্যায়ন ও আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, যেই দলের নেতা নারীদের অপমান করে, সেই দল ক্ষমতায় গেলে সাধারণ নারীদের কিভাবে অপদস্থ করতে পারে তার উদাহরণ 1971 সালেই দেখা গেছে। জনসভায় বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। খুলনার পর যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। সেখানে বিরামপুর স্কুল মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। সমাবেশে তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া এই 7 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ। এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। আরিফিন, চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম সফর যশোরে। নেতাকর্মী আর ভোটারদের সাড়া কেমন জনসভা ঘিরে?
বিপুল জনসমাগম মূলত এই বিরামপুর স্কুল মাঠে। মারফি, আপনাকে যদি ছবি তো দেখাই, এর মধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়েছে পুরো মাঠ এবং কিছুক্ষণের মধ্যে হয়তো মিনিট দশকের মধ্যেই তারেক রহমান এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি এখন খুলনা থেকে মাগুর এই যশোরের পথে রয়েছেন। এরই মধ্যে যারা এই অঞ্চলে অর্থাৎ এই 7টি জেলার 22টি সংসদীয় আসনে যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু মঞ্চে এসে তারা বক্তব্য দিচ্ছেন এবং সেই সঙ্গে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা জনসাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এই অঞ্চলের মানুষের সবচাইতে বড় যে দাবি সেটি বন্ধ যে কলকারখানা, সেই কলকারখানা যেন চালু করা হয় এবং সেখানে যেন বেকার সমস্যা দূর করা হয় এবং সেই বিষয়ে যদিও খুলনায় তারেক রহমান এরই মধ্যে কথা বলেছেন। তিনি বলেছেন সকল বন্ধ কলকারখানা তিনি যেমন খুলে দিবেন, সেখানে শুধু পুরুষরা নয় নারীরাও সমানভাবে কাজ করার সুযোগ পাবেন এবং বিপুল সংখ্যক নারী সমর্থকরা কিন্তু আজকের এই জনসমাবেশে অংশ নিয়েছেন। আপনি হয়তো ছবি দেখতে পাচ্ছেন পুরো জায়গার সামনে অংশ পুরোটিতেই নারীরা অংশ নিয়েছেন এবং তারা ধানের শীষের পক্ষে কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন, জনসমাগম করছেন এবং বলা হচ্ছে তারা ধানের শীষকেই বেছে নিতে চান, কারণ ধানের শীষ নারীদের নারীদের শিক্ষিত করার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখেন। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। আগামীতেও নারীরা এই ধানের শীষে হাত ধরে অর্থাৎ বিএনপির হাত ধরেই আরও বেশি অগ্রসর হবে, আরও বেশি এগিয়ে যাবে, সেই রকম চিন্তা বা সেই রকম ভাবনা তাদের মধ্যে রয়েছে এবং এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরাও যারা 7টি জেলা থেকে এসেছেন তারা সামনের যে মাঠ, সেই মাঠ যেমন পরিপূর্ণ, পাশে আরেকটি ছোট্ট মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছেন, যদিও সেটি আমরা দেখাতে পারছি না। এর বাইরে পুরো শহরে আসলে যারা বিএনপি নেতাকর্মীরা ছিলেন তারা এখানে হাজির হয়েছেন। শৃঙ্খলার সঙ্গে সমাবেশ চলছে এবং এই সমাবেশ থেকে বারবার ধানের শীষকে 22টি আসনেই যেন বিজয় করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য বার্তা দেওয়া হচ্ছে। সব মিলে মারফি খানিক বাদে তারেক রহমান আসবেন, তার কাছ থেকে নিঃসন্দেহে আরিফিন শাকিল, ধন্যবাদ আপনাকে। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহেশখালী বড় বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন জামায়াতে আমির। জনসভায় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণভোটে যারা হ্যার বিপক্ষে যাবে তারা পুরানো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। একটা সময় যারা হ্যার বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে হ্যার পক্ষে এসেছে দাবি তোলেন ডাক্তার শফিকুর রহমান। দাবি করেন বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 11 দলীয় ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। পরে লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দিবেন ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং সীতাকুণ্ডের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি লুণ্ঠন হবে না, অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন, ইনশাআল্লাহ দেখবেন 13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে। জামায়াত ইসলামী দেশকে পিছিয়ে দিতে চায়, দেশটাকে তারা আফগানিস্তান বানাতে চায়। ঠাকুরগাঁয়ে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনের ধোলারহাট বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, জামায়াতের আমির নারীদের নিয়ে যদি কোনো কটূক্তি করে থাকেন তবে সেটা অবশ্যই অন্যায়। নারীরা তা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী পুরুষ সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে। এছাড়া মহাসচিব বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। খাবে কি? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? বাটপাড়ি, পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? হবে নাকি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায়
পাড়া মহল্লায় ছুটছেন তারা। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। বলেন, কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্তব্য করেন, ক্ষমতার মোহে পড়ে ভোটারদের টাকা দিচ্ছে একটি দল। জানান, এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে অভিযোগ জানানো হবে। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত সমাজ গঠনের আশ্বাস দেন তিনি। এদিকে শ্রমিকদের আহ্বানে তাদের দ্বারপ্রান্তে গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। পরে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন তিনি। আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। মানুষ নির্ভয় নির্বিঘ্নে সমাজের যত অসুবিধা আছে, অসঙ্গতি আছে, সেগুলি যাতে মানুষের সামনে মুক্ত আলোচনার জায়গা তৈরি হয় এবং সেটির মাধ্যমে এলাকার যে সমস্যাগুলি আছে সেগুলি চিহ্নিত করা যাবে। দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জহুরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি গণমাধ্যমের বরাতে প্রকাশ্যে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ নেই। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। কাল এই বিষয়ে শুনানি হতে পারে বলে প্রত্যাশা নাহিদের আইনজীবীর। এম.এ. কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক, সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। নির্বাচনের বাকি মাত্র কয়েকটা দিন। প্রচার গণসংযোগ তুঙ্গে। ভোটারদের নিজের পক্ষে টানায় ব্যস্ত প্রার্থী, রাজনৈতিক দল কিংবা জোটগুলো। ভোটারের মন জয় নিচ্ছে ব্যতিক্রমী নানা কৌশল। আছে পরস্পর বিরোধী কাদা ছোড়াছুড়িও। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে সংঘাতে না জড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। একটা সময় নির্বাচনী প্রচারণায় জনসমর্থন প্রদর্শনের অন্যতম মাধ্যম ছিল খোলা ট্রাক। এবার এর বদলে লাল সবুজের স্টিকার মোড়ানো বাস দৃষ্টি কেড়েছে সবার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন বিশেষ এই বাসে। ইউরোপ আমেরিকার মতো নিরাপত্তার পাশাপাশি প্রচারণার নতুন এই কৌশল সাড়া ফেলেছে বেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারেক রহমান ও এই বাস ঘিরে জনসমাগমের শত শত ভিডিও ও রিলস। কদিন আগে জামায়াতে ইসলাম তাদের প্রচারণায় একই ধাঁচের মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছে। প্রচারণায় যোগ করেছে বাড়তি মাত্রা। ইউরোপিয়ান আমেরিকান স্টাইলে প্রচারণা চালানোর একটা প্রক্রিয়া, এটা সবার মধ্যে দেখতে পাচ্ছি, সবার মধ্যে। আগে বলতো আমি 100%, আমি এই সব করে ছাড়বো। এই যে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া, পরিমিতি বুদ্ধের সাথে প্রতিশ্রুতি দেওয়া যে না আমি এটুকু করব ওইটুকু করব, এইগুলো আমার কাছে মানে ভালো চোখে দেখছি আমি। এবার নির্বাচনে মোট 12 কোটি 77 লাখ ভোটারের মধ্যে 6 কোটি 28 লাখ নারী। তাই এবার প্রচারণার অন্যতম কৌশল হিসাবে নারীদের অনেক আগেই মাঠে নামিয়েছে জামায়াত। মাঠে আছে বিএনপির নারী কর্মীরাও। তাদের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে জামায়াতের নারী কর্মীরা। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে। উল্টো নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তাদের। ভোটার কার্ড নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা। এটা বলার পর ওদিকে 1 থেকে 2 জন মহিলা দৌড় দিচ্ছে। কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার কৌশল ছিল আগেও। এবারও দুই জোটের প্রার্থীদের অনেকেই নিয়েছেন এমন কৌশল, তবে ভিন্ন আঙ্গিকে। আল্লাহ, আমরা এখানে অসহায়, আমাদের বিরুদ্ধে যিনি কাজ করছেন ওনার অনেক টাকা, আমাদের টাকা নাই।
প্রচারণায় এবার এমন খেজুর বিলানোর মতো অভিনব কৌশলও দেখা গেছে। আবার লিফলেটে বিভিন্ন গাছের বীজ যুক্ত করে তারেক রহমানের পক্ষের প্রচারণাও ইতিবাচক হিসেবে দেখছে অনেকেই। নিজেও এরকম ছোটবেলায় মাইকিং, বাদ্যবাদনা কিংবা নেচে গিয়ে ভিন্নভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও অনেকটাই কমেছে। প্রচারণায় নেই দেয়ালে সাঁটানো পোস্টারও। তাই মাঠে ঘাটে গিয়ে ভোটারদের সাথে মিশে যেতে চাচ্ছেন অনেক প্রার্থী। বিশ্লেষকরা বলছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি বড় তিন দলেই এবার জোর দিয়েছে বড় আকারের জনসমাবেশ কিংবা জনসভার উপর। কোন জোটের জনসভায় কত মানুষের অংশগ্রহণ তা আবার ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লেজিংটা যদি স্লেজিং পর্যন্ত সীমিত থাকে ইটস নট এ প্রবলেম, কিন্তু আপনি যদি মনে করেন স্লেজিংটা সহিংসতা রূপান্তরিত হয়, এটাই সমস্যা আমাদের। এবারের নির্বাচনে প্রচারণার অন্যতম বড় মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম। সামাজিক নানা মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মুগদা এলাকা থেকে প্রার্থীদের নির্বাচনী গণসংযোগের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা যাচ্ছি তার কাছে। মিসবা, ভোটারদের প্রত্যাশা কি এই এলাকার জানতে চাই, এবং এলাকাবাসীর মূল সমস্যাটা আসলে কি? মারফি, এই মুহূর্তে আমি আছি মুগদার এই অংশটিতে আসলে অনেক ধরনের সমস্যা আছে। যেমন এই মুহূর্তে কয়েকদিন ধরে গ্যাসের সংকট চলছে, তীব্র গ্যাস সংকট। পাশাপাশি আছে এখানে যানজট তীব্র, রাস্তাঘাটগুলো খুবই সংকীর্ণ, এখানে জলাবদ্ধতা একটি নিয়মিত সমস্যা। এবং আমরা জানি যে রাজধানীতে প্রতি বছর যে ডেঙ্গু সংক্রমণ হয় তার বড় একটি অংশ কিন্তু হচ্ছে এই মুগদা এলাকায় হয়। অর্থাৎ এখানে নানা ধরনের নাগরিক সমস্যা আছে, সেই সমস্যাগুলোকেই মূলত তুলে ধরে এখানে যারা প্রার্থী আছেন 12 জন প্রার্থী, তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এই সংকটগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন, মানুষের কাছে তারা যাচ্ছেন। এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনি গণসংযোগ করছেন, মানুষের কাছে যাচ্ছেন এবং সেই বিষয়গুলোকে সমাধানের জন্য তিনি মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ এখানে যে 12 জন প্রার্থী আছেন সবাই আসলে এই যে সংকটগুলো আছে, সেই কমন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে সেগুলো তারা বলছেন। যারা ভোটার আছেন তারা বলছেন যে এখানে যে নাগরিক সংকটগুলো আছে সেই সংকটগুলোর যাতে দ্রুত সমাধান হয়। এবং এই এলাকা একটা সময় সিটি কর্পোরেশনের বাইরে ছিল, এখনও কিছু এমন এলাকা আছে যেখানে নৌকা দিয়ে চলতে হয়। 2018 সালে সিটি কর্পোরেশনের ভেতরে গেছে। সুতরাং এরকম অনেক অবহেলিত এবং অনুন্নত অংশ আছে এই ঢাকা 9-এর মধ্যে। সেই জায়গাগুলো যাতে উন্নয়ন করা যায় সে বিষয়টি মূলত বিএনপির এই প্রার্থী বলছেন এবং অন্যান্য প্রার্থীরা সেই বিষয়টিকে অ্যাড্রেস করে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন। মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজুকের প্লট দুর্নীতি পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলার রায় দিয়েছে আদালত। শেখ হাসিনার সঙ্গে এবার তার 2 ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। যার নামে প্লট সেই আজমিনা সিদ্দিক রূপান্তিকে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। তার বোন ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছর করে 4 বছরের কারাদণ্ড হয়েছে। এই মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রাজুক ও গণপূর্তের সাবেক 18 কর্মকর্তাকে 2 মামলায় 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঢাকা 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এই মামলার রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সময় আর বেশি নেই,
তাই প্রচারণায়ও দম ফেলার সময় নেই। দিনভর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ছুটছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। শহর থেকে গ্রাম সবখানে চলছে জনসভা, মিছিল আর প্রচার সামগ্রী বিতরণ। এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তারা। ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও কোথাও কোথাও পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করছেন প্রার্থীরা। ভোটাররাও করছেন নানা হিসাব নিকাশ। তাদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমার সন্তানরা, আমরা যা করতে পারি নাই তোমরা তা করে দেখাবে। আধুনিক বাংলাদেশ গড়বে, সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে মেধাভিত্তিক, জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। নদী ভাঙন রোধ করাটা হলো প্রথম কাজ। তাছাড়া অন্যান্য যেসব সমস্যা আছে সেসব সমস্যা তো নিশ্চয়ই আমরা সমাধান করার চেষ্টা করব। যারা ভোট দখল করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমাদের ছাত্র শক্তি এবং শিবিরের ভাইয়েরাই যথেষ্ট। দর্শক, সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাবো। লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারণার খবর জানাতে প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আমরা যাচ্ছি তার কাছে। আনিস, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, সারা কেমন পাচ্ছেন তারা? ভোটারদের কথা একটু শুনতে চাই। মারফি, আসলে আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু লক্ষ্মীপুরে কিন্তু গণসংযোগ চলতেছে, যার কারণে একটি মাত্র কারণ হচ্ছে তারা প্রার্থীদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং যে তারা যে বর্তমান যে উন্নয়ন যে অবহেলিত লক্ষ্মীপুর জেলা রয়েছে বিভিন্ন কাজে সেগুলোতে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিভিন্ন সময় যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করার জন্য আমরা একটু যদি এখন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই যে তিনি দেখা গেছে কী উন্নয়নমূলক কী কাজ করবেন এবং দেখা গেছে বা তার পথে কোনো বাধাগ্রস্ত আছে কিনা নির্বাচনে। ধন্যবাদ। আমরা এই লক্ষ্মীপুরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা গোটা লক্ষ্মীপুরকে একটি মানবিক এবং উন্নয়নের অন্যরকম জনপদে পরিণত করতে চাই। লক্ষ্মীপুর পৌরসভাকে আমরা আধুনিক পৌরসভায় রূপান্তর করতে চাই। আমরা এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেল লাইন এবং 4 লেন রাস্তা এবং নৌবন্দর আমরা করতে চাই। আমাদের এই রেল লাইন যুক্ত করার মাধ্যমে আমরা এখানে কলকারখানা স্থাপন করতে চাই। গোটা লক্ষ্মীপুরের আজকের যে সন্ত্রাস কোনো বাধাগ্রস্ত আছে কিনা আপনাদের মাঝে? হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিশেষ করে নারী কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় সে সমস্যাটা তৈরি হয়েছে এবং বিশেষ করে আপনারা দেখেছেন আমিরে জামাতের আমাদের আইডি হ্যাক করে নারী বিদ্বেষী একটি বক্তব্য দিয়ে নারীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার প্রতি তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করবার জন্যে লক্ষ্মীপুরে 50,000 বোরকা আমরা বানাচ্ছি, এরকম একটা কথা বলা হয়েছে, অসত্য কথা। মূলত নারী কর্মীদের নাজেহাল করবার জন্য এই সকল তথ্য আবিষ্কার করা হচ্ছে। তারপরও সব কিছু অতিক্রম করে আমরা গোটা সর্বপর্যায়ে জনগণের মধ্যে অভূতপূর্ব দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে আমরা সাড়া লক্ষ্য করছি। মারফি, আসলে আপনি যেটি জানেন যে বর্তমানে যেটি বলেছেন যে তাদের যে বর্তমানে বাধাগ্রস্ত করা হচ্ছে, যে নারী যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং তারা যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছেন সেই কাজগুলোর জন্য তারা কিন্তু উন্নয়নমূলক যে কাজ রয়েছে সেই কাজগুলো তারা করবেন এবং মানুষকে দ্বারে দ্বারে তারা ভোট চাচ্ছেন। কারণ যিনি একটি মাত্র কারণ হচ্ছে যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো তারা, তো পুলিশের পক্ষ থেকে তারা বলা হচ্ছে যে সবগুলো তারা যে আনিস, শুনছিলাম আপনার কথা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা যাচ্ছি নাটোরে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, কোন এলাকায় আপনি আছেন? সেই এলাকার প্রধান সমস্যা ও ভোটারদের ভাবনা আমাদের জানাবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আগামী 7 তারিখ আমি এখন রয়েছি নাটোর সিংড়া 3 আসনে। এখানে আনোয়ার ইসলাম আনু, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তার কিন্তু নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই তিনি সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় আসলে নির্বাচনী গণসংযোগ করেছেন। এখানে যেহেতু চলনবিল অধ্যুষিত এলাকা, সেই এলাকায় কিন্তু কৃষির উপরেই জোর দিচ্ছেন। এখানের ভোটাররা যে বিষয়টি বলছেন যে কৃষির উন্নয়নে যে প্রার্থী কাজ করবেন তাকেই তারা ভোট দিয়ে নির্বাচন করবেন। পাশাপাশি এটা যেহেতু একেবারে অপরাধপ্রবণ এলাকা, সেই হেতু তারা শান্তি শৃঙ্খলার উপরও জোর দিচ্ছেন যে এই প্রার্থী তাদেরকে আসলে নিরাপদে ঘুমাতে সাহায্য করবেন, নিরাপদে পথ চলতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা নারীদের সাথে কথা বলেছি, নারী ভোটাররা যেটা বলেছেন যে তারা একেবারে যারা সৎ, নির্ভীক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এই সিংড়া গঠনে এগিয়ে আসবে সেই ধরনের প্রার্থীকেই তারা ভোট দেবেন।
করবেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সিংড়া উপজেলা এবং পৌর শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই জনসভায় কিন্তু জেলা পর্যায়ের নেতা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী রয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক রয়েছেন রহিব নেওয়াজ বক্তব্য রাখছেন। পাশাপাশি কিন্তু জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদও এই জনসভায় রয়েছে। তারা কিন্তু বিএনপির পক্ষে বিএনপির প্রার্থীকে মনোনীত করার জন্য ভোট প্রার্থনা করছেন। তারা বলছেন যে বিএনপি প্রার্থীকে ভোট দিলে আসলে তাদের এলাকার সার্বিক উন্নয়নে এই প্রার্থী কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তো ভোটাররাও প্রত্যাশা করছেন যে এই প্রতিশ্রুতিগুলো রয়েছে, প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না হয়ে সেই প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়। নাজমুল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। সরকার শুধু সংস্কারের চিন্তা করেছে, বাস্তবায়নের ঝুঁকি বিবেচনায় নেয়নি বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে রাজধানী ধানমন্ডিতে মাইরাস সেন্টারে কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বলেন, বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু বিচারের বিষয়ে সে প্রশ্ন সব সময় থেকে যাবে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। 2025 সালের 401টি রাজনৈতিক সহিংসতায় 102 জন নিহত ও 1333 অস্ত্র নিখোঁজের তথ্য উঠে আসে গবেষণায়। বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্পদের হিসাব না দেওয়ার কারণে স্বচ্ছতা জবাবদিহিতার লঙ্ঘন হয়েছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে 189 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। আরও বলা হয়, অর্থ, পেশি ও ধর্মভিত্তিক রাজনীতির হাতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব অনেকটাই জিম্মি। এই জায়গায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এই সরকারের ভূমিকা চরম হতাশাজনক। তারা গণমাধ্যম সংস্কারের নামে যা করার চেষ্টা করেছে তা গণমাধ্যমকে আরো বেশি শৃঙ্খলিত করবে। রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র দুটি আমাদের জুলাই আন্দোলন থেকে, আমি পরিষ্কারভাবে বলছি, আবার বলছি, কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থটা বজায় রাখতেই চায় এবং সেটার কারণেই কিন্তু একেবারে ঐকমত্য কমিশনের আলোচনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যে ন্যারেটিভটা তাদের কাছ থেকে শুনেছি যে সরকারের হাত পা বেঁধে দিবেন না। নির্বাচনে জিতলে বাণিজ্যের বিদেশ নীতি কি হবে এমন প্রশ্নে এখন স্পষ্ট অবস্থানে নেই কোনো রাজনৈতিক দল। ভূ রাজনীতির পূর্ব ও পশ্চিমা মারপ্যাচ যাচাই করছে নেতারা। বিএনপি বলছে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো বাণিজ্যিক সম্পর্কে যাবে না দলটি, বিশেষ সুবিধা পাবে না প্রতিবেশী দেশও। অন্যদিকে 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন যে কোনো দেশের সাথে বাণিজ্যিক লেনদেন হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশের বিদেশ বাণিজ্য নীতি এই মুহূর্তে কোনো আদর্শিক বিতর্কে নেই। রপ্তানির প্রায় 52% যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আবার অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগে বাংলাদেশ ঝুঁকছে চীন ও মধ্যপ্রাচ্যের দিকে। বাণিজ্যের বাইরে দূরত্ব বেড়েছে প্রতিবেশীর সাথে। এসব টানাপোড়েনের মাঝে প্রশ্ন, নির্বাচনের পর কোন দেশের সাথে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ? বিএনপি যখন শেষ রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন অর্থনীতির বাস্তবতা ছিল ভিন্ন। পরের 20 বছরে বিদেশি ঋণ গিয়ে ঠেকেছে জিডিপির প্রায় 40%। জোরালো আলোচনা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। এবার সৃষ্টিশীল অর্থনীতির ধারণা দিয়ে বিএনপি বলছে পশ্চিমে কয়েক বিলিয়ন ডলারের বাজার হারানোর সুযোগ নেই, বাড়াতে হবে বাণিজ্য সংলাপ। মাল্টিল্যাটারালিজম হচ্ছে বিএনপির পলিসি। প্রত্যেকটি দেশের জন্য উন্মুক্ত থাকবো আমরা। যাদের সাথে যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো, সেটা আমদানি হোক, রপ্তানি হোক, সেটা সার্ভিস সেক্টর হোক। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সাথে পশ্চিমা বিশ্বের যোগাযোগ বেড়েছে। অন্যদিকে চীন সফরে গিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এসেছেন নেতারা। বলছেন অর্থনীতির নতুন পরাশক্তিদের সাথেও যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, সেটা পশ্চিমা হোক আর পূর্ব হোক, আমাদের এশিয়াতে যারাই হোক না কেন, আমরা সবাইকে একটা ব্যবসা বান্ধব পরিবেশ দিতে চাই। আমরা এটা এনশিওর করতে চাই। আমরা বলেছি যে এটা আমরা দেবো, সেই পলিসি পেপারগুলো আমরা উপস্থাপন করেছি। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন গত 2 বছরে বেড়েছে। আগের চেয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে প্রায় $2 বিলিয়ন, যার সিংহভাগই আমদানি নির্ভর। প্রশ্ন হচ্ছে, নির্বাচনের পর কি প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য বাড়বে?
প্রতিবেশী বলে কিছু না, আমি তো বললাম ওই মাল্টিল্যাটারালিজম, কোনো কান্ট্রি সেন্ট্রিক পলিসি বিএনপির থাকবে না। ট্যারিফ সহ বিভিন্ন ধরনের ব্যারিয়ারগুলো আছে, এই সমস্ত ব্যারিয়ারগুলোকে যাতে ন্যায্যতার ভিত্তিতে, সম্মান এবং মর্যাদার ভিত্তিতে করা সম্ভব, আমরা আমাদের এক্সপার্ট টিমকে নিয়ে এই সমস্ত বিষয়গুলো সাজেস্ট করব যাতে এটা সমাধান করা যায়। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন, এমন পরিসংখ্যান আভাস দিচ্ছে বাণিজ্যের বিদেশ নীতি যাই হোক, আমদানি রপ্তানির ভারসাম্য না টানলে অর্থনীতির পরীক্ষা সামনে আরও কঠিন হতে পারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 আসনে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সংঘর্ষে একজন নিহতের মামলায় প্রধান আসামি বিএনপি প্রার্থী সহ 40 জনের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ 6 সপ্তাহের জন্য তাদের জামিন দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর 3 আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক সহ 40 আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে না সরে আসলে আগামীকালও কর্মবিরতি পালন করবে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। একই দাবিতে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগ্রাবাদ থেকে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। দাবি আদায়ে আগামীকাল বন্দরের 2টি প্রবেশ মুখে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সড়ক অবরোধ করবেন তারা। এদিকে শ্রমিক কর্মচারীদের ডাকা তৃতীয় দিনের কর্মবিরতিতে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। বন্দর ও আইসিডিতে তৈরি হচ্ছে কন্টেইনার জট। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অস্থিরতা তৈরির দায়ে 16 শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করেছে কর্তৃপক্ষ। নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। খুলনার পর যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার বিগত প্রায় 1 যুগেরও বেশি সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার বিগত প্রায় 1 যুগ আগে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে প্রয়োগ করার, যার জন্য গত 1 যুগে হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে। কিন্তু এই অধিকারকে আদায় করার জন্য বহু মানুষকে তার জীবন উৎসর্গ করতে হয়েছে। বহু লক্ষ মানুষ 24 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি। আমরা দেখেছিলাম স্বৈরাচারের সময়, যেই স্বৈরাচার 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, আমরা দেখেছিলাম সেই সময় কিভাবে এই দেশের মানি গুণী সম্মানী মানুষদেরকে কথায় কথায় তারা তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত। আমরা দেখেছিলাম কিভাবে ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত তারা। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্টের পরে আমরা ধরে নিয়েছিলাম
বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তারা জনগণের মান মর্যাদা সম্মান অক্ষুণ্ণ রেখে কথা বলবে এবং রাজনীতি করবে। কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না। কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলো যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে। শুধু তাই নয়, গতকাল আমরা দেখলাম, প্রিয় ভাই বোনেরা, সেই নেতা, সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা, যে মায়েরা কর্মজীবী, সংসার চালানোর জন্য, সংসারকে ধরে রাখার জন্য, সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে, কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বেবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন, উনিও ব্যবসা করতেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে। সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল, তাদের লোক লস্কর, যত রকম সরঞ্জাম ছিল যুদ্ধের, খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হযরত আয়েশা তার অবস্থান থেকে। শুধু তাই নয়, বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল, যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি, সেই নার্সিং সিস্টেম সেই সময় হযরত আয়েশার নেতৃত্বে হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী, কর্মজীবী মা, কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে। ভাই বোনেরা, যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণ করে, তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে? তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল।
কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট তারা জাতির সামনে যারা জনগণের সামনে প্রকাশে মিথ্যে কথা বলতে পারে তারা আর জনগণের বন্ধু হতে পারে না। পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জ্যান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে। যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমার প্রশ্ন, তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি, তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায়। তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে? প্রিয় ভাই বোনেরা, বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না। আজকে যেই গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে, এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে? এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে। গার্মেন্ট শিল্পের মধ্যে অন্তত 50 লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে। তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এই নারী সমাজকে শুধু সহযোগিতা না, তাদেরকে শিক্ষিত গড়ে তোলার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। শীর্ষধনী প্রভাবশালী রাজনীতিবিদ এবং রাজ পরিবারের সদস্যদের বিকৃত যৌনাচার নিয়ে চলছে তোলপাড়। অ্যাবস্টেইন ফাইলে প্রকাশিত নথিতে দেখা যায় প্রভাবশালীদের এসব পার্টিতে বিভিন্ন সময় শিশুদের উপর চালানো হতো যৌন নিপীড়ন। এমনকি প্রকাশ্য একাধিক নারীর সাথেও বিকৃত যৌন সম্পর্কে লিপ্ত হতেন এসব প্রভাবশালীরা। মেঝেতে শুয়ে থাকা এক নারীর উপর ঝুঁকে আছেন ব্রিটিশ রাজা প্রিন্স চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। তার এই ছবি নিয়ে চলছে তোলপাড়। বহুল আলোচিত এপস্টেইন ফাইলসে প্রকাশ হওয়া লাখো ছবির মধ্যে এটি অন্যতম। এপস্টেইন ফাইল প্রকাশ হওয়ার পর থেকে বেরিয়ে আসছে বিশ্বের প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তিদের একের পর এক বিকৃত যৌনাচারের ঘটনা। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা যায় প্রভাবশালীদের বিভিন্ন পার্টিতে চলত অবাধ যৌনাচার। বিশেষ করে মেয়ে শিশুদের উপর চালানো হতো পাশবিক নির্যাতন। কিছু কিছু নথিতে উঠে এসেছে সব পার্টিতে যৌন নির্যাতনের পাশাপাশি হত্যা করা হতো শিশুদের। অপর আরেকটি ছবিতে দেখা যায় 5 নারীর কোলের উপর শুয়ে আছেন প্রিন্স অ্যান্ড্রু। আরেকটি ছবিতে অ্যাবস্টেইনের সাথে দেখা যায় হলিউড অভিনেতা এবং পরিচালক উডি অ্যালেনকে। অ্যাবস্টেইনের ওই পার্টিতে এক নারীকে নিয়ে আলোচনা করতে দেখা যায় উডি অ্যালেনকে। অপর একটি ছবিতে দেখা যায় স্বল্পবসনা নারীদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যখন ছবিটি তোলা হয় সে সময় রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না তার। ধনকুবের ব্যবসায়ী হিসেবে এইসব পার্টিতে অংশ নিতেন তিনি। গেল শুক্রবার এপস্টেইন ফাইলসের প্রায় 30 লাখ নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যেখানে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বিশ্বের শীর্ষ ধনী রাজনীতিক থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের। এসব নথির পাশাপাশি 2000 ভিডিও এবং 1,80,000 ছবি প্রকাশ করা হয়।
এদিকে প্রকাশিত ছবিতে নগ্ন অবস্থায় থাকা অনেক নারীর মুখমণ্ডল স্পষ্ট অবস্থায় দেখা যায়, অথচ নিয়ম অনুযায়ী তাদের চেহারা ঢেকে দেওয়ার কথা। এই বিষয়টি মার্কিন বিচার বিভাগের নজরে আনে বিভিন্ন গণমাধ্যম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।